তুমি কি কখনো কোনো আয়নায় তাকিয়ে অনুভব করেছ কেউ তোমার সঙ্গে তাকিয়ে আছে? শুধু তোমার প্রতিবিম্ব নয়, আরও কেউ, অদ্ভুত, নিঃশব্দ, অদৃশ্য। আজ আমি তোমাকে নিয়ে যাব এমন এক রহস্যে, যেখানে চতুর্থ আয়না শুধু মুখ নয়, আত্মাও ধরে রাখে। রাজবাড়ির সেই পুরনো ঘরে রাত নামলেই শোনা যায় ফিসফাস, চতুর্থ আয়না খুলে দাও। আমি কি সত্যিই জানব এর ভেতরে কে বন্দী, নাকি আমিও হারিয়ে যাব সেই আয়নার অন্ধকারে? চল, একসাথে খুঁজে দেখি চতুর্থ আয়নার ভয়ঙ্কর রহস্য। তুমি কি কখনো এমন কোনো আয়না দেখেছ, যেটার মধ্যে শুধু তোমার প্রতিবিম্বই নয়, আরও কিছু, অন্য কিছু লুকিয়ে থাকে? আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা শুরু হয়েছিল একটা পুরনো বাড়ির এক চতুর্থ আয়নাকে কেন্দ্র করে। আমি তখন শহরের বাইরে একটা পুরনো রাজবাড়ির সংস্কারের কাজ দেখতে গিয়েছিলাম। রাজবাড়িটার নাম রায়চৌধুরীদের বাড়ি। এখন কেউ থাকে না সেখানে, শুধু মাঝে মাঝে গ্রামের কিছু লোক আসে পুজোর সময়ে। কিন্তু ওই বাড়িতে একটা গুজব ছিল, যেটা সবাই চুপচাপ ফিসফিস করে বলতো। এর থেকে বড়, ওই বাড়ির চতুর্থ আয়নায় কেউ তাকালে নিজের মুখ দেখে ফিরতে পারে না। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু কৌতূহল আমার দুর্বলতা, আর সেই কৌতূহলই এক রাতে আমাকে টেনে নিয়ে গিয়েছিল রাজবাড়ির অন্ধকারে। রায়চৌধুরীদের বাড়ি ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এল। দেয়ালে জাল, মেঝেতে ধুলো, আর জানালার কাছে শুকনো পোকামাকড়ের দাগ। বাতাস যেন ভিতরে ঢুকতে ভয় পায়। বাড়িটার 4টে ঘর এক সারিতে, প্রতিটা ঘরের দেয়ালে ঝুলছে একটা করে পুরনো আয়না। এই আয়নাগুলোই বাড়ির 4 আয়না নামে পরিচিত। গ্রামের লোকেরা বলে, প্রথম 3টা আয়না নাকি রায়চৌধুরীদের পরিবারের সদস্যদের আত্মাকে ধরে রাখে। আর চতুর্থ আয়না, ওটা নাকি এমন এক আয়না, যেটা জীবিত আর মৃত জগতের মাঝখানের দরজা খুলে দেয়। আমি হাসলাম তখন, ভেবেছিলাম এইসব কুসংস্কার। কিন্তু বিশ্বাস করো, রাত নামার পর আমি আর হাসতে পারিনি। রাত তখন প্রায় 12টা। বাড়ির বাইরে হাওয়া গাছের পাতা নাড়াচ্ছিল, টিনের ছাদে টুপটাপ শব্দ। আমি ঘরের ভেতরে বসে নোট নিচ্ছিলাম। হঠাৎ একটা ফিসফিস আওয়াজ কানে এল, চতুর্থ আয়না, ছোঁও না। আমি চমকে উঠে চারদিকে তাকালাম। কেউ নেই, কিন্তু জানালার পাশে ছায়ার মতো কিছু নড়ল। আমি টর্চটা ধরলাম, আলো ফেললাম, কিছুই না। তবু মনে হচ্ছিল, কেউ যেন পাশেই দাঁড়িয়ে আছে, আমার শ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে এক ঠান্ডা নিঃশ্বাস। 3টা আয়না আমি ইতিমধ্যে দেখে ফেলেছি। প্রথমটা ফাটা, দ্বিতীয়টার কাছে দাগ, তৃতীয়টার প্রতিবিম্বে নিজেকে একটু অচেনা লাগছিল। কিন্তু চতুর্থ আয়নাটা ছিল একেবারে কোনায়, ধুলোমাখা কাপড়ে ঢাকা। আমি কাপড়টা টেনে নামাতেই ঠান্ডা বাতাসে পুরো শরীর কেঁপে উঠল। আয়নাটার কাচ অস্বাভাবিক কালচে, যেন ভিতরে কুয়াশা জমেছে। আমি নিজের মুখ দেখতে গিয়ে হঠাৎ দেখি আমার প্রতিবিম্ব আমার মতো নড়ছে না। আমি ডান দিকে তাকাই, কিন্তু ও তাকাচ্ছে বাম দিকে। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত চলতে লাগলো। আমি পিছিয়ে এলাম। হঠাৎ মনে হলো, আয়নার ভেতরের আমি হেসে উঠেছে। একটা বিকৃত, ঠান্ডা, মাংসল হাসি। আমি ঘর থেকে বেরোতে চাইলাম, কিন্তু দরজাটা তখন নিজের থেকেই বন্ধ হয়ে গেল। কে আছে? খুলে দাও, আমি চিৎকার করলাম। কিন্তু কোনো উত্তর নেই, শুধু পেছনে আয়নার ভেতর থেকে একটা ঠকঠক শব্দ। আমি ঘুরে তাকাতেই দেখি আমার প্রতিবিম্ব নেই। আয়নাটা ফাঁকা, কিন্তু ঠিক পরের মুহূর্তে একটা অদ্ভুত ছায়া আমার কাঁধে হাত রাখল। আমি চমকে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই ঠান্ডা স্পর্শ এখনো গায়ে লেগে আছে, যেন কেউ কানে ফিসফিস করে বলল, এর থেকে বড়, তুমি এখন চতুর্থ আয়নার মধ্যে। আমি পালিয়ে বেরোতে চাইলাম, কিন্তু চারদিক ঘুরে গেল যেন। বাড়ির ঘরগুলো একটার পর একটা ঘুরছে, একই ঘরে ফিরে আসছি বারবার। প্রতিবার আয়নার সামনে গেলে আমার প্রতিবিম্ব বদলে যাচ্ছে। কখনো চোখ লাল, কখনো মুখ কালো, কখনো হাসছে অদ্ভুতভাবে। আমি কাঁদতে লাগলাম, কে তুমি? কি চাও আমার কাছ থেকে? আয়নার ভেতর থেকে একটা মেয়ের মুখ ভেসে উঠল। চুলে আগুনের রং, চোখে গভীর অন্ধকার। সে বলল, এর থেকে বড়, আমাকে মুক্তি দাও। রায়চৌধুরী আমাকে এই আয়নায় বন্দি করেছিল, আমি শুধু প্রতিশোধ চাই। আমি হিম হয়ে গেলাম। সে হাত বাড়িয়ে বলল, এর থেকে বড়, একবার আমার চোখে তাকাও, তুমিও দেখবে সত্যি। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম, কিন্তু একটা ঠান্ডা বাতাস বুকের ভেতর ঢুকে গেল যেন। তারপর সব কালো। যখন চোখ খুললাম, সকাল হয়ে গেছে। আমি বাড়ির বাইরে শুয়ে আছি, লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে। কেউ বলল, রাতের দিকে ওকে ওই বাড়ি থেকে দৌড়ে বেরোতে দেখেছি, তারপর অচেতন হয়ে পড়ে। আমি কিছু বলিনি,
কিন্তু সেই রাতে যে ঘটনা ঘটেছিল সেটা কি স্বপ্ন ছিল, নাকি আমি সত্যিই আয়নার ভেতরে ঢুকে গিয়েছিলাম? পরে জানলাম রায়চৌধুরীদের কনিষ্ঠ কন্যা অমৃতা বিয়ের আগের রাতে নিজের কক্ষে মারা গিয়েছিল। আর সেই ঘরটাই ছিল চতুর্থ আয়নার ঘর। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু একটা ব্যাপার সবাই জানে, তার আত্মা এখনও আয়নার ভেতরে বন্দি আছে। যে তাকায় তাকেও নিজের মতো বন্দি করে ফেলে। আজও যখন কোনো আয়নার সামনে দাঁড়াই ভয় লাগে, কারণ মাঝে মাঝে মনে হয় আমার প্রতিবিম্বটা আমায় দেখে একটু দেরিতে হাসে। কখনো চোখ পলক ফেলে না, শুধু স্থির তাকিয়ে থাকে। রাতের বেলা যখন আলো নিভে যায় আমি জানি কোথাও না কোথাও সেই চতুর্থ আয়নাটা এখনও টিকে আছে, আর তার ভেতরে অমৃতা অপেক্ষা করছে পরের কৌতূহলী মানুষের জন্য। সেই ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম সবই কল্পনা ছিল। আমি মানসিকভাবে ক্লান্ত ছিলাম, কিন্তু কিছু একটা ঠিক হচ্ছিল না। রাতে ঘুমোতে গেলেই দেখি স্বপ্নে আমি আবার সেই রাজবাড়িতে ফিরে যাচ্ছি। একই ঘর, একই ঠান্ডা বাতাস, আর দূরে সেই কালো আয়নাটা। আমি যতই পালাতে চাই ততই দেখি আমার পা যেন নিজে থেকেই ওর দিকে হাঁটছে। কেন কেন আমার মন আমাকে ওর দিকে টেনে নিচ্ছে? দিনে আমি ঠিকঠাক থাকতাম, কিন্তু রাতে ঘর অন্ধকার হলে সব পাল্টে যেত। আয়না যেদিকে রাখি ওর প্রতিবিম্বে সব সময় একটা ছায়া দেখা যেত, যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। একদিন বন্ধুরা আমাকে দেখতে এল, রূপম, অঞ্জনা আর দিশা। রূপম হেসে বলল, এর থেকে বড় তুই এখন ভূত দেখতে শুরু করবি নাকি? আয়নার ভূত? হা হা। আমি বললাম, তুই মজা করিস না রে, ওটা সত্যি কিছু। তারা বিশ্বাস করেনি। দিশা বলল, এর থেকে বড় তাহলে আয়নাটা এখানে আনবি, আমরা নিজের চোখে দেখি। আমি প্রতিবাদ করলাম, কিন্তু ওরা জোর করল। শেষমেশ আমি রাজি হলাম। ভুল করেছিলাম। পরের দিন আমি আবার রাজবাড়িতে গেলাম। বাড়িটা তখন আরও নিস্তব্ধ, মনে হচ্ছিল কেউ শ্বাস নিচ্ছে ভিতরে। চতুর্থ ঘরে ঢুকে দেখি আয়নাটা তখনও ঠিক সেই জায়গায় আছে। ধুলো ঝাড়তে গিয়েই হঠাৎ দেখি কাচের ভেতর অমৃতার মুখ, একটুও বদলায়নি। সেই ঠান্ডা চোখ, সেই বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, এর থেকে বড় তুমি আবার এসেছ, আমি জানতাম তুমি ফিরবে। আমার গা শিউরে উঠল। আমি কিছু না বলেই কাপড়ে মুড়ে আয়নাটা নিয়ে বেরিয়ে এলাম। গ্রামের এক বৃদ্ধ দেখল, চিৎকার করে উঠল, এর থেকে বড় না বাবা, ওটাকে ছোঁও না, ওর ভিতর শয়তান ঘুমায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, আমি ইতিমধ্যেই ওর বন্দি। রাত 8টার দিকে আমরা আয়নাটা আমার বাড়িতে রাখলাম। রূপম বলল, চল আলো বন্ধ করে দেখি